আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি জ্ঞানের চাকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ আমি তোমাদের সামনে পঞ্চম শ্রেণীর WH কোশ্চেন মেকিং নিয়ে একটি ভিডিও তৈরি করছি। পঞ্চম শ্রেণীর যতগুলো কোশ্চেন আছে, ইংলিশ কোশ্চেনগুলোর মধ্যে সবচেয়ে কঠিন টপিক হচ্ছে WH কোশ্চেন মেকিং। কেন কঠিন? কারণ WH কোশ্চেন মেকিং করতে হলে অবশ্যই আমাদেরকে টেন্স সম্পর্কে ধারণা রাখতে হয়, টেন্স জানতে হয়, না হলে এই বিষয়টি তাদের জন্য অনেক কঠিন। তো এই বিষয়টি, এই WH কোশ্চেন কিভাবে সহজে করা যায় সেই সম্পর্কে এই ভিডিওটি দেখলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না, সম্পূর্ণভাবে বুঝতে সক্ষম হবে। আচ্ছা, এখানে দেখো তোমরা, এখানে WH ওয়ার্ড কিছু লেখা আছে, এখানে 9টি ওয়ার্ড আছে, এই 9টির বাইরে কিন্তু WH থাকে না। আশা করি এগুলো সবাই তোমরা চিনো, যেমন হোয়াট, হুইচ, হোয়েন, হাউ, হোয়াই, হোয়ার, হু, হোম, হুইচ। এই নয়টি WH এর মাধ্যমে WH কোশ্চেন মেকিং করা হয়, অর্থাৎ WH কোশ্চেন তৈরি করা হয়। তো আমরা এই WH কোশ্চেন তৈরি করার সময় অবশ্যই আমাদের এই WH কোশ্চেন গুলোর অর্থ জানতে হবে। কোনটার অর্থ কি? যেমন হট মানে কি, হুইচ মানে কোনটি, কোন নির্দিষ্ট ব্যক্তি বস্তুকে না কোন নির্দিষ্ট বস্তুকে বোঝানোর জন্য এই হুইচ শব্দটি ব্যবহার করা হয়। হোয়েন মানে কখন, হাউ মানে কিভাবে, হোয়াই মানে কেন, হোয়ার কোথায়, হু কে, হোম কাকে, হুইচ কার। এইগুলোর অর্থ অবশ্যই জানতে হবে। আচ্ছা, যাই হোক, এই WH কোশ্চেন করার জন্য সর্বপ্রথম আমার প্রয়োজন হলো টেন্স চেনা। কিন্তু টেন্স যদি না চিনে, বা অনেকে আমরা চিনি না যে টেন্স কোন টেন্সে আছে, বাক্যগুলো না চিনলেও পারা যায়, কিন্তু যারা চিনে তাদের জন্য অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, যারা চিনে তাদের জন্য অনেক সহজ হয়ে যায়। আমি উপরে এখানে একটি বাক্য লিখে রেখেছি, নাম্বার 1, হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড। এই বাক্যটিকে যখন আমরা টেন্স পড়ব, এই বাক্যটি থেকে প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারোগেটিভ কিভাবে করব? ইন্টারোগেটিভ করার নিয়ম হলো, এখানে দেখো আমি WH করছি না, এখন আমি WH কোশ্চেন মেকিং তৈরি করছি না, এখন আমি ইন্টারোগেটিভ তৈরি করতেছি। ইন্টারোগেটিভ তৈরি করা শেখানোর পরে ইন্টারোগেটিভ যখন হয়ে যাবে তখন WH কোশ্চেন তৈরি করা খুবই সহজ। কিন্তু ইন্টারোগেটিভ করতে যদি না জানি তাহলে WH কোশ্চেন তৈরি করা যাবে না। তো ইন্টারোগেটিভ তৈরি করার জন্য এখানে তোমরা দেখো সাবজেক্টের পরে ভার্ব আছে ওয়ার্কস। এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? নেই। এম, ইজ, আর, ওয়াজ, আর, ডু, ডাজ, ডিড এগুলো কিছু নেই। এখানে একটি মেন ভার্ব আছে ওয়ার্কস। গো যেমন একটি ভার্ব, কাম একটি ভার্ব, কাম মানে আসা, গো মানে যাওয়া, এগুলো তো আমরা চিনি। হ্যাঁ, তো এর অনুরূপ ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্ক হচ্ছে একটি ভার্ব, এটি মেন ভার্ব, এটা কোনো অক্সিলারি ভার্ব না বা হেল্পিং ভার্ব না। তাহলে যখন দেখবো যে সাবজেক্টের পরে মেন ভার্ব আছে, মেন ভার্বের কত নম্বর ফর্ম? নাম্বার 1 মানে প্রেজেন্ট ফর্ম। মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। প্রেজেন্ট ফর্ম ভার্বের কয়টি রূপ? 3টি রূপ, একটি প্রেজেন্ট, একটি পাস্ট, একটি পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট ফর্ম যেমন আমরা ডু, ডিড, ডান বলি, তো ডু, ডিড, ডান। এখানে ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। অনুরূপ ওয়ার্ক একটি ভার্ব, এই ভার্বেরও প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল আছে। কিন্তু বিষয় হলো, রুলস হলো, মনে রাখবা যে সাবজেক্টের পরে যদি ভার্ব 1 থাকে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, সাবজেক্টের পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে ইন্টারোগেটিভ করার জন্য সাবজেক্টের আগে ডু অথবা ডাজ নিতে হবে। আর আমি বললাম দুইটা, ডু অথবা ডাজ, কোনটি এখানে আসবে এই বিষয়টিও এখানে ক্লিয়ার করা যাবে। তোমরা দেখবা যে সাবজেক্টের পরে যদি ভার্ব 1 হয় এবং ওই ভার্বের শেষে যদি ইয়েস অথবা ইএস যোগ থাকে, তাহলে তোমাকে সাবজেক্টের আগে নিতে হবে ডাজ, ডু হবে না।
ডু হবে কখন? যদি এস বাই এস না থাকে এবং ভার্ব ওয়ান থাকে। সাবজেক্টের পরে যদি ভার্ব ওয়ান থাকে এবং এস বাই এস যোগ না থাকে, তাহলে বুঝতে হবে যে প্রশ্নবোধক করার জন্য, আমি কিন্তু এখন ইন্টারোগেটিভ করছি, নো ডাব্লিউএইচ কোশ্চেন মেকিং। এই ইন্টারোগেটিভ করার জন্য বা প্রশ্নবোধক করার জন্য অবশ্যই আমাকে কি নিতে হবে? ডু নিতে হবে। যদি এস বাই এস না থাকে ডু নিতে হবে, আর যদি এস বাই এস থাকে তাহলে ডাজ নিতে হবে। বুঝতে পেরেছি অবশ্যই, আশা করি ক্লিয়ার। আমি এটা প্রশ্নবোধক তৈরি করছি। আমি এখানে প্রথমে ডাজ কথাটার আমি ডিটা ছোট হাতেরই দিলাম, কারণ আছে যে আমি যেহেতু এখানে পরবর্তীতে আমি ডাব্লিউএইচ তৈরি করব, ডাব্লিউএইচ এর পরিবর্তে ডাব্লিউএইচ একটা আসবে সামনে, এই কারণে আমি ছোট হাতেরই লিখে ফেললাম। তাহলে ডাজ, এই যে এখানে ডাজ বসাই দিলাম, তারপরে কি বসবে? হি। তারপরে বসে মেন ভার্ব। এখানে কি বললাম যে যদি এস বাই এস থাকে তাহলে সাবজেক্ট, এটা হি হচ্ছে সাবজেক্ট, কে কাজ করে? সে, এ সাবজেক্ট, এর আগে ডাজ বসাতে হবে। কিন্তু বিষয় হলো যে ডাজ বসার পরে এ পুরো বাক্য আবার বসে যাবে, তাহলে ইন্টারোগেটিভ হবে, তাই না? তাহলে পুরো বাক্য যেহেতু বসে যাবে, কিন্তু এখানে যে ডাজ আসছে এস বাই এস এর কারণে ডাজ আসছে, এই জন্য যখন আমি ইন্টারোগেটিভ করব বা প্রশ্নবোধক করব তখন কিন্তু এস বাই এসটা থাকবে না, আমাকে শুধু ওয়ার্ক লিখতে হবে। ওয়ার্ক লেখার কারণ কি? কারণ হলো যে এই এসটা উঠে যাওয়ার কারণ হলো কারণ সামনে ডাজ আছে। এসটা উঠে যাওয়ার কারণ কি? কারণ সামনে ডাজ আছে, এস এর কারণেই তো ডাজ আসছে। এস যদি না থাকতো তাহলে ডু আসতো, এস যদি বা এস বাই এস না থাকে তাহলে অবশ্যই ডু আসবে। প্রেজেন্ট ইনডিফিনিট, এটা কি কোন টেন্স বলা হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যারা টেন্স চিনে এবং যারা বোঝে তারা খুব দ্রুত এগুলো বুঝতে পারবে। আচ্ছা, তাহলে এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, অক্সিলারি ভার্ব থাকে না, মেন ভার্ব থাকে, সাবজেক্টের পরে ভার্ব ওয়ান থাকে। সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্টারোগেটিভ করার জন্য বা প্রশ্নবোধক করার জন্য সাবজেক্টের আগে অবশ্যই ডু অথবা ডাজ বসাতে হবে। তাহলে সাবজেক্টের পরে, আর যারা টেন্স জানো না তারা মনে রাখবা সাবজেক্টের পরে, যারা টেন্স জানো না তারা মনে রাখবা সাবজেক্টের পরে যদি ভার্ব অন থাকে তাহলে ইন্টারোগেটিভ করার জন্য সাবজেক্টের আগে ডু অথবা ডাজ নিতে হবে। ডাজ নিব কখন? যদি এস বাই এস ভার্বের শেষে থাকে তাহলে ডাজ নিব। তাহলে ডাজ হি ওয়ার্ক, ওয়ার্কের শেষে এসটা উঠে গেল কারণ সামনে ডাজ এসেছে। তারপরে বাকি আছে কি? ইন দা ফিল্ড। বাকি আছে কি? ইন দা ফিল্ড। ইন দা ফিল্ড, এফ আই ই এল ডি, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। দেখো, ডাজ হি ওয়ার্ক ইন দা ফিল্ড এর মানে হচ্ছে সে কি মাঠে কাজ করে? ডাজ হি ওয়ার্ক ইন দা ফিল্ড, সে কি মাঠে কাজ করে? এই যে আমি অ্যাফার্মেটিভ থেকে যে ইন্টারোগেটিভ করলাম, মানে প্রশ্নবোধক তৈরি করলাম, এই প্রশ্নবোধক তৈরি করা যারা পারে, যারা টেন্স জানে বা যারা পারে, তাদের জন্য এই বিষয়টা খুবই সহজ এবং ইজি। কিন্তু যারা বোঝে না বা পারে না তাদের জন্য খেয়াল রাখতে হবে সাবজেক্টের পরে যদি ভার্ব ওয়ান থাকে তাহলে প্রশ্নবোধক করার জন্য ডু অথবা ডাজ নিতে হবে সাবজেক্টের আগে। এখন ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করার জন্য কিন্তু এই বাক্যটা না, ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করা হয় প্রথম বাক্য থেকে, এই যে হি ওয়ার্কস ইন দা ফিল্ড মানে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে। উপরে যে বাক্যটা আছে ডাব্লিউএইচ করার জন্য এরকম ধরনের বাক্য দিবে, প্রশ্নবোধক বাক্য দিবে না। প্রশ্নবোধক বাক্য দিলে তো এটা তো প্রশ্নবোধক হয়েই গেল, তাহলে তো ডাব্লিউএইচ করার দরকারই হয়। তাহলে ডাব্লিউএইচ তৈরি করার জন্য এক নম্বরে যে বাক্যটা আছে এরকম ধরনের বাক্য দিবে যে প্রথমে সাবজেক্ট থাকবে, পরে ভার্ব অথবা অক্সিলারি ভার্ব, মানে টেন্স অনুসারে একটা সাজানো গোছানো বাক্য থাকবে। তাহলে এই ডাব্লিউএইচ করার জন্য একটি আন্ডারলাইন থাকে, মনে করে এটা একটা আন্ডারলাইন। যদি কেউ এখান থেকে ইন্টারোগেটিভ করতে পারে তাহলে এটা থেকে ডাব্লিউএইচ করা তার জন্য খুবই সহজ, খুবই সহজ। কিভাবে? যখন দেখবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা সাবজেক্টের পরে ভার্ব ওয়ান আছে, তখন এই বাক্যটাকে এরকম ধরনের কি করব? ইন্টারোগেটিভ বানিয়ে নেব, ইন্টারোগেটিভ বানিয়ে নেব। তাহলে ইন্টারোগেটিভ বানানোর জন্য কি প্রথমে ডাজ আসছে, তারপরে হি, তারপরে ওয়ার্ক আসছে। এখন কথা হলো যে এখানে যে ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড মানে মাঠে, সে কাজ করে মাঠে। কোথায় করে? মাঠে।
তাহলে এই যে কোথায় করে, মাঠে, কোথায় শব্দটা আসছে, এই মাঠে বা স্থানের নিচে যদি দাগ থাকে, খেয়াল রাখতে হবে আমাদের, যদি ডাব্লিউএইচ কোশ্চেন মেকিং করার জন্য সেন্টেন্সের যে ওয়ার্ডের নিচে দাগ থাকে, সেই ওয়ার্ডটি যদি একটি স্থান বোঝায়, এক কথায় বাক্যের ভিতরে বা সেন্টেন্সের ভিতরে স্থানের নিচে যদি দাগ থাকে, ইন দা ফিল্ড, এটি কি একটি জায়গা নয়? ইন দা ফিল্ড এটি একটি স্থান বা জায়গা। এরকম জায়গার নিচে যদি দাগ থাকে বা আন্ডারলাইন থাকে, তাহলে এই জায়গার পরিবর্তে ডাব্লিউএইচ করার জন্য সেন্টেন্সের প্রথমে হোয়ার নিতে হবে। কি নিতে হবে? হোয়ার নিতে হবে। তাহলে সেন্টেন্সের প্রথমে হোয়ার নিতে হবে। তাহলে আমি যে এই বাক্যটা করেছি, তাহলে এটা তো ইন্টারোগেটিভ হয়েই আছে। এখানে এই যে ইন দা ফিল্ড, এটার পরিবর্তে আমি কি পাবো? হোয়ার পাবো। কারণ কি? কারণ এটা স্থান বোঝাচ্ছে, স্থানের পরিবর্তে হোয়ার আছে। এই যে এখানে হোয়ার আছে, এই যে হোয়ার আছে, এই হোয়ার শব্দটা প্রথমে বসে যাবে। হোয়ার ডাজ হি ওয়ার্ক। এখন বিষয় হলো, ইন দা ফিল্ড কি থাকবে? ইন দা ফিল্ড থাকবে না, কারণ যার নিচে আন্ডারলাইন করা হবে সেই শব্দটি সেখান থেকে উঠে যাবে। এই যে শব্দটি উঠে যাবে, এটা আর থাকবে না। এই শব্দটি উঠে যাবে। তাহলে এখন কি হলো? এটা হয়ে গেল ডাব্লিউএইচ কোশ্চেন মেকিং হয়ে গেল। ডাব্লিউএইচ কোশ্চেন মেকিং মানে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করা হলো। তাহলে দেখো, আমরা যদি ইন্টারোগেটিভ করতে পারি, তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন করা সহজ। ইন্টারোগেটিভ করব, তারপরে আন্ডারলাইন করা ওয়ার্ডের পরিবর্তে যে ডাব্লিউএইচটা আসবে সেটা সেন্টেন্সের প্রথমে বসিয়ে দিব। হ্যাঁ, এটার পরিবর্তে এটা যেহেতু বসে গেল, ইন দা ফিল্ডের পরিবর্তে যেহেতু হোয়ার বসে গেল, সেহেতু পরে আর ইন দা ফিল্ড বসবে না। তাহলে দেখো, যে সেন্টেন্সের যে মানে সেন্টেন্সে সাবজেক্টের পরে যদি ভার্ব ওয়ান থাকে, তাহলে ইন্টারোগেটিভ করার জন্য সাবজেক্টের আগে কি নেব? ডাজ নেব। এবং ভার্ব ওয়ানের শেষে যদি এস বাই এস থাকে, তাহলে ডাজ নেব এবং ভার্ব ওয়ানটা ভার্ব ওয়ান হয়ে যাবে। এখন বাকি অংশের নিচে যদি ইন দা ফিল্ড, এর নিচে দাগ আছে, আর এই যে ইন দা ফিল্ড যদি স্থানবাচক হয়, তাহলে তার পরিবর্তে হোয়ার আসবে, হোয়ারটা সামনে নিয়ে নেব। তাহলে এই বাক্যের ডাব্লিউএইচ হচ্ছে এটা। তাহলে হি ওয়ার্কস ইন দা ফিল্ড, সে মাঠে কাজ করে। হোয়ার ডাজ হি ওয়ার্ক, সে কোথায় কাজ করে? সে মাঠে কাজ করে। সে কোথায় কাজ করে প্রশ্ন করা হচ্ছে। এখন পরবর্তী সেন্টেন্স আমরা 2 নম্বরে যাই। দেখো এই বাক্যটা আমরা এবার পড়ি, যে হি রোট এ লেটার। হি রোট এ লেটার। তাহলে হি রোট এ লেটার, এই রোট শব্দটা সাবজেক্টের পরে আছে। এই রোট শব্দটি মানে রোট ভার্বটি কত নম্বর ভার্ব? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম না পাস্ট পার্টিসিপল? এই রোট শব্দটি পাস্ট পার্টিসিপল না, পাস্ট ফর্মে আছে, মানে ভার্ব 2 নম্বর ভার্বে আছে, পাস্ট ফর্মে আছে। তাহলে সাবজেক্টের পরে আমাদের খেয়াল রাখতে হবে, যখন আমরা ডাব্লিউএইচ করব অবশ্যই এটাকে ইন্টারোগেটিভ বানাই নেব। প্রথমে ইন্টারোগেটিভ বানাই নেব। তাহলে এই হি রোট এ লেটার, এই বাক্যটাকে ইন্টারোগেটিভ বানানোর জন্য আমাকে দেখতে হবে যে সাবজেক্টের পরে ভার্বটা কয় নম্বর? 2 নম্বর, মানে পাস্ট ফর্মে আছে। যদি 2 নম্বর বা পাস্ট ফর্মে থাকে, তাহলে সাবজেক্টের আগে ডিড বসাইতে হবে। সাবজেক্টের আগে কি বসাইতে হবে? ডিড বসাইতে হবে। ডিড বসাইলে বাক্যটি পাস্ট ফর্ম হয়ে যাবে। কিন্তু তার আগে আমি কিন্তু এখন ডাব্লিউএইচ করছি না, তার আগে যে আরেকটা শব্দ বসবে, এই জন্য আমি কিছু জায়গা ফাঁকা রাখবো। ডিড বসাই দিলাম। কি বসাই দিলাম? ডিড বসাই দিলাম। কেন বসাইলাম? কারণ সাবজেক্টের পরে ভার্ব 2 আছে। এই বাক্যটিকে ইন্টারোগেটিভ বানাইতে হলে অবশ্যই আমাকে ডিড আনতে হবে। ডিড কোথায় বসবে? সাবজেক্টের আগে। তাহলে এখন সাবজেক্ট বসবে। তাহলে এখন কি? সাবজেক্ট বসে যাবে। তাহলে হি ডিড হি। এখন তারপরে কি আছে? ভার্ব, ভার্ব বসবে। এই লেটারও বসে যাবে প্রশ্নবোধক করার জন্য। তাহলে ডিড হি কি আছে? রোড। কিন্তু রোড বসবে না। কারণ কি? রোড বসবে না এই জন্য, ডিড যেহেতু এখানে যেমন দেখো যে এস বা ইএস এর কারণে ডাজ আসছে, কিন্তু পরে ভার্বের সাথে এস বা ইএস বসে নাই। অনুরূপ এখানে একটা নিয়ম আছে যে
ভার্ব যদি পাস্ট ফর্ম হয়, অর্থাৎ ভার্ব যদি 2 নম্বর ফর্ম হয়, তাহলে তার পরিবর্তে ইন্টারোগেটিভ করার জন্য ডিড আসবে, ইন্টারোগেটিভ করার জন্য ডিড আসবে। কিন্তু যখন ওই ভার্বটা আবার বসাবো সাবজেক্টের পরে, তখন ওইটা ভার্ব 2 থাকবে না, ভার্ব 2 হয়ে যাবে ভার্ব 1, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। ওই ভার্বটিকে প্রেজেন্ট ফর্মে লিখতে হবে, কারণ এখানে ডিড হচ্ছে পাস্ট ফর্ম। একই সেন্টেন্সে, একই বাক্যে দুইটি অক্সিলারি ভার্ব এবং পাস্ট মেন ভার্ব দুটি পাস্ট ফর্মে থাকতে পারে না। যেহেতু ডিড পাস্ট ফর্ম, সেহেতু রোট শব্দটিকে অবশ্যই রাইট বানাতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখবো রাইট, এখানে কি লিখবো? রাইট। তাহলে ডিড হি রাইট, বাকি থাকলো কি? এ লেটার। ডিড হি রাইট এ লেটার, এ লেটার। তার মানে এটা এখন বাক্যটা কি হলো? প্রশ্নবোধক হলো। দেখো এখানে যে ডিড হি রাইট এ লেটার, সে কি একটি চিঠি লিখলো? সে কি একটি চিঠি লিখেছিল বা লিখলো? আচ্ছা, এখন প্রশ্নবোধক হলো, কিন্তু ডাব্লিউএইচ কিন্তু হয় না। ডাব্লিউএইচ করার জন্য কিন্তু নিচের বাক্যে দাগ থাকে না, দাগ থাকবে উপরের বাক্যে, এরকম ভাবে আন্ডারলাইন করা থাকবে। এখন দেখি যে হি রোট এ লেটার, সে একটি চিঠি লিখলো। সে কি লিখলো? চিঠি লিখলো। সে কি লিখলো? চিঠি লিখলো। আর কি দিয়ে প্রশ্ন করে কিন্তু উত্তর পাচ্ছি আমরা। এই কি শব্দের ইংরেজি কি? হোয়াট। তাহলে এই লেটারের পরিবর্তে হোয়াট আসবে। আর আরেকটা বিষয় খেয়াল রাখবা, কোন বিষয়, কোন বস্তু, কোন বিষয়, কোন বস্তু, হ্যাঁ, এর নিচে যদি দাগ থাকে, বা কোন পেশা, কোন বিষয়, কোন বস্তু বা কোন পেশার নিচে যদি দাগ থাকে, তাহলে অবশ্যই তার পরিবর্তে হোয়াট আসবে। আর আরেকটা, এটা হচ্ছে একটা বিষয় যে যেহেতু আমাদের অনুধাবন শক্তি আছে, বুঝতে পারি যে কি ধরনের প্রশ্ন করলে উত্তরটা সঠিক হবে, আমরা তো বুঝি। এন্ড হি রোট এ লেটার, যারা ওটা মনে করতে পারে না তারা এভাবে খেয়াল করবা যে হি রোট এ লেটার, সে একটি চিঠি লিখে। তা প্রশ্ন যদি করে, তো অনেকে বলবে না যে সে কি লেখে, কি দিয়ে প্রশ্ন করবে, কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় বা মিলে। কিন্তু যদি কেউ বলে যে সে কোথায় চিঠি লেখে, কি কেমন চিঠি লেখে, তাহলে কি এখানে উত্তর আছে? নাই। এই জন্য আমি যেটার নিচে দাগ থাকবে সেটার উপর ভিত্তি করে প্রশ্ন হবে। হি রোট এ লেটার, সে একটি চিঠি লেখে। প্রশ্ন করতে হবে এখানে কি বসাতে, সে কি লিখে বা লিখলো, সে কি লিখলো। তাহলে কি শব্দের ইংরেজি হচ্ছে হোয়াট, কি শব্দের ইংরেজি হচ্ছে কি? হোয়াট। তাহলে এই লেটারের পরিবর্তে হোয়াট আসবে, কি আসবে? হোয়াট আসবে। তাহলে এই লেটার হচ্ছে কি? একটি লেটার কি একটা বস্তু বা বিষয়, হ্যাঁ, যেটাই ধরো না কেন, এই লেটারের পরিবর্তে আমরা হোয়াট বসাবো। তাহলে এখানে যদি আমরা হোয়াট বসিয়ে দিই, তাহলে কিন্তু প্রশ্নবোধক হয়ে গেল। কিন্তু একটা বিষয় কি, এই লেটারের নিচে দাগ আছে, তাহলে এই বাক্যে আর এই লেটার শব্দটা থাকবে না। প্রশ্নবোধক করলে এভাবে বসে, কিন্তু এই লেটার শব্দ যখন ডাব্লিউএইচ করবা, তখন যার নিচে দাগ থাকবে সেই ওয়ার্ডটি উঠে যাবে। এখন হলো এইটা থেকে এটা হচ্ছে ডাব্লিউএইচ। যে হি রোট এ লেটার, সে কি লিখলো। হোয়াট ডিড হি রাইট, সে কি লিখলো, সে কি লিখলো। হি রোট এ লেটার, সে একটি চিঠি লিখলো। হোয়াট ডিড হি রাইট, সে কি লিখলো। উত্তর হবে হি রোট এ লেটার, সে একটি চিঠি লিখলো। তাহলে দেখো এই বাক্য থেকে এই বাক্যটি, এই সেন্টেন্স থেকে এই সেন্টেন্সটি কি হলো? ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করা হলো, ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করা হলো। এই বাক্যগুলোতে কিন্তু অক্সিলারি ভার্ব নেই। আর দ্বিতীয় কথা হলো যে এখানে ডাব্লিউএইচ করার জন্য এই যে 9টি যে ডাব্লিউএইচ দেখছি আমরা ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড, এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোর প্রত্যেকটার অর্থ এবং ব্যবহার আমাদের জানতে হবে। আচ্ছা, এগুলো আমি করলাম। এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর এই বাক্যটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে এই দুটি সেন্টেন্সে কিভাবে ডাব্লিউএইচ তৈরি করা যায় তা এখানে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হলো। বারবার এই ভিডিওগুলো দেখলে মানে বারবার মনে হবে। ঠিক আছে, এখানে তাহলে আর বোঝানোর বেশি প্রয়োজন নেই আশা করি। এখানে আরো 3টি সেন্টেন্স লিখে ফেলেছি। দে আর প্লেইং ফুটবল, হি উইল কাম টুমরো, রানা ওয়াজ এ প্লেয়ার। দে আর প্লেইং ফুটবল, এই বাক্যগুলোতে দেখো প্রত্যেকটাতে কিন্তু অক্সিলারি ভার্ব আছে।
এখানে অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব। হ্যাঁ, এটা অক্সিলারি না, এটা মেন ভার্ব বলে। আচ্ছা যাই হোক, এখানে যদি যদি সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব থাকে, এগুলোকে কেন অক্সিলারি বা হেল্পিং ভার্ব বলে? কারণ এগুলোর পরে আরেকটা মেন ভার্ব আছে। এই মেন ভার্বকে অর্থ মানে অর্থের দিক থেকে সাহায্য করার জন্য, মেন ভার্বকে সাহায্য করার জন্য এই ভার্বগুলো এসেছে, অর্থ পরিবর্তন করার জন্য এই ভার্বগুলো এসেছে। তাহলে এই ভার্বগুলোকে বলা হয় হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। তাহলে যে সকল বাক্যে অক্সিলিয়ারি ভার্ব থাকে সেগুলোকে ইন্টারোগেটিভ করা খুবই সহজ, এটা টেন্স না জানলেও হবে। তাহলে এই বাক্যগুলোকে ইন্টারোগেটিভ করার জন্য যে অক্সিলিয়ারি ভার্ব গুলো আছে সেগুলোকে সাবজেক্টের আগে বসাবো, সেগুলোকে সাবজেক্টের কোথায় বসাবো? আগে বসাবো। এখন এই বাক্যটাকে যদি ইন্টারোগেটিভ করি অর্থাৎ প্রশ্নবোধক করি, তাহলে আর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এই আর কে আমি সাবজেক্টের আগে নেব। তাহলে বাক্যটা কি হবে? আর দে প্লেইং ফুটবল? এর মানে হচ্ছে তারা কি ফুটবল খেলছে? আর দে প্লেইং ফুটবল? তারা কি ফুটবল খেলছে? তাহলে এইভাবে এখানেও অক্সিলিয়ারি ভার্ব আছে, হি উইল কাম টুমরো, সে আগামী কাল আসবে। তাহলে এখানে যেহেতু কাম হচ্ছে মেন ভার্ব, উইল হচ্ছে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে নিলেই প্রশ্নবোধক হয়ে যায়। তাহলে উইল হি কাম টুমরো, সে কি আগামী কাল আসবে? তাহলে এইভাবে যদি অক্সিলিয়ারি ভার্বগুলো সাবজেক্টের আগে নিয়ে প্রশ্নবোধক তৈরি করতে পারি, তাহলে ডাব্লিউএইচ করা কোনো ব্যাপারই না। ডাব্লিউএইচ করা তোমাদের জন্য খুবই সহজ, শুধু অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে নেব। কিন্তু বিষয় হলো কি, অক্সিলিয়ারি ভার্বগুলো চিনতে হবে, মেন ভার্বগুলো চিনতে হবে, এটি হচ্ছে একটি বিষয়। মেন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব যদি চিনো তাহলে ডাব্লিউএইচ করা কোনো মানে খুব কঠিন কাজ না, খুবই সহজ। এখন এখানে দেখি, আমি ইন্টারোগেটিভ করছি না, আমি এখান থেকে সরাসরি ডাব্লিউএইচ কোশ্চেন বানিয়ে ফেলতে পারবো, সরাসরি ডাব্লিউএইচ কোশ্চেন আমি এখান থেকে বানাবো। এখানে আমি নতুন করে না, এর আগে আমি ইন্টারোগেটিভ করেছি, তারপরে ডাব্লিউএইচ করেছি, আমি এখন ইন্টারোগেটিভ করছি না। ইন্টারোগেটিভ আমি মুখে বুঝিয়ে দিলাম যে অক্সিলিয়ারি ভার্বটা সামনে নিলে ইন্টারোগেটিভ হয়ে যায়। তাহলে এখন আমি সরাসরি ডাব্লিউএইচ করব। এখানে ফুটবলের নিচে কি আছে? আন্ডারলাইন করা আছে দাগ। যখন এই ফুটবলটা কি বস্তুবাচক না, তাহলে বস্তুবাচকের জন্য কি আসবে? হট আসবে। বস্তুবাচকের পরিবর্তে ডাব্লিউএইচ কি বসবে? হট আসবে। হট আসবে, তার আগে ইন্টারোগেটিভ করার সময় আমি কি করেছিলাম? আর কে সামনে নিয়েছিলাম, তাহলে আর সামনে চলে আসবে, হট আর, তারপরে কি বসবে? দে, হট আর দে, হট আর দে। বাকি থাকলো কি? প্লেইং, হট আর দে প্লেইং, হট আর দে প্লেইং। এখন ফুটবলের নিচে দাঁড়াচ্ছে, ফুটবলের পরিবর্তে তো হট বসেছে, তাহলে ফুটবল আর বসার কি দরকার আছে? ফুটবল বসার দরকার নেই। এই হয়ে গেল প্রশ্নবোধক। হোয়াট আর দে প্লেইং? তারা কি খেলছে? প্রশ্নবোধক হয়ে গেল। দেখো, হোয়াট আর দে প্লেইং? তারা কি খেলছে। তাহলে এরকম ধরনের বাক্য হাজার হাজার আসলেও তো পারা যাবে, খালি খেয়াল রাখতে হবে যে সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব আর মেন ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব মেন ভার্ব যদি আসে তাহলে অক্সিলিয়ারি ভার্বটা সামনে নিব, নিয়ে প্রশ্নবোধক করে ওই ডাব্লিউএইচ এর ওই আন্ডারলাইন করা ওয়ার্ডের পরিবর্তে আমি ডাব্লিউএইচ টা সামনে নিয়ে নেব। এরপরে এখানে আসি, এখানে বলছে হি উইল কাম টুমরো, সে আগামীকাল আসবে। আর এটাকে যদি প্রশ্নবোধক করি, এখানে উইল হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, উইলটাকে সামনে নিয়ে নেব, উইলটাকে কোথায় নেব? সামনে নিব। তাহলে উইল হি কাম টুমরো, সে কি আগামীকাল আসবে? উইল হি কাম টুমরো, সে কি আগামীকাল আসবে। তাহলে প্রশ্নবোধক করার জন্য কি হচ্ছে? উইল কে সামনে বসাচ্ছি। প্রশ্নবোধক করার জন্য কি বলছি? উইল কে সামনে নিচ্ছে, কার সামনে? সাবজেক্ট এর সামনে, মানে সাবজেক্টের আগে নিচ্ছি। তাহলে উইল হি কাম টুমরো, সে কি আগামীকাল আসবে। কিন্তু এই বাক্যটাকে আমরা যখন ডাব্লিউএইচ করব আর এরকম যদি আন্ডারলাইন থাকে, এখান থেকে আমি সরাসরি ডাব্লিউএইচ করব। টুমরো, এটা কি? সে আগামীকাল আসবে। এটা কি আগামীকাল কি সময় না? আগামীকাল কি সময়? এটা তার বস্তুবাচক না। আগামীকাল কি বস্তু, কোন বিষয়? হ্যাঁ, বিষয় না, বস্তু না। এটা হচ্ছে আগামীকাল হচ্ছে কি একটা সময়। তো সময়ের নিচে যদি দাগ থাকে, সময়ের নিচে যদি দাগ থাকে, তাহলে ওই সময়ের পরিবর্তে ডাব্লিউএইচ কি আসবে? সময়ের পরিবর্তে ডাব্লিউএইচ আসবে হোয়েন। এই যে হোয়েন, এই যে হোয়েন, এই হোয়েন। সময়ের পরিবর্তে ডাব্লিউএইচ
হোয়েন আসবে, এই যে WH হোয়েন আসবে। সময়ের পরিবর্তে কি WH আসবে? হোয়েন। তাহলে প্রথমে আমি খেয়াল রাখবা সবাই যে প্রথমে WH করার জন্য অবশ্যই WH গুলোই তো প্রথমে আসবে। তাহলে টুমরোর পরিবর্তে আমি হোয়েন নিতে পারবো। তাহলে হোয়েন, হোয়েন বসে গেল। হোয়েন বসলো WH হিসেবে টুমরোর পরিবর্তে, কিন্তু এটাকে ইন্টারোগেটিভ করার সময় আমি কি করেছিলাম? উইল কে সামনে নিয়েছিলাম। উইল হি কাম টুমরো, এই এই বাক্যটি বলেছিলাম। তাহলে এখন উইলটাকে আবার সামনে নিয়ে নেব। তাহলে হোয়েন উইল হি যা আছে তাই বসবে। এখন উইলটা সামনে চলে গেল। হ্যাঁ, হোয়েন উইল হি কাম, হোয়েন উইল হি কাম। এখন টুমরো বসবে না, কারণ হলো টুমরোর পরিবর্তে আমি হোয়েন নিয়ে নিচ্ছি। যার নিচে দাগ থাকে সেই শব্দটি আর বসবে না, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখন কি হচ্ছে? হোয়েন উইল হি কাম, সে কখন আসবে? হোয়েন উইল হি কাম, সে কখন আসবে? উত্তর হচ্ছে হি উইল কাম টুমরো, সে আগামীকাল আসবে। এইভাবে যতগুলো অক্সিলারি ভার্ব দেখবো আমরা, অক্সিলারি ভার্বকে সাবজেক্টের সামনে নেব। তারপরে WH করার জন্য যার নিচে আন্ডারলাইন থাকবে সেই শব্দটির পরিবর্তে WH, উপযুক্ত WH ওয়ার্ড